তুমি ছাড়া এই ঘর শূন্য লাগে। ওয়ালাইকুম ওয়া বারাকাতু। যারা পোষা প্রাণী, পশু পাখি বা যাদের ঘরে বিড়াল আছে, আজকে আমার অনুভূতিগুলো তারাই বুঝবে। আমার মেয়েও শুনে গত শনিবার রাত্রে সন্ধ্যার পর কিছু বমি করছে। সারা রাত্রের ভিতরে ৭ বার বমি করছে। সকালে ঘুম থেকে উঠে কোনো রকমের নাস্তা করে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। আমার মেয়ে ছেলের সাথে যাচ্ছি। মেয়ে ভার্সিটিতে নেমে যাবে। কোনো অসুখ না, কিছু না, শুধু একটু লিকুইড বমি। ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি মিরপুর। এর আগে মিউর সমস্ত টিকা দেওয়া যা সব আছে। ডাক্তারের কাছে চলে গেলাম, ডাক্তারকে দেখালাম। ওখানে দেখানোর পর ডাক্তার বলল যে ও তেলাপোকা বা টিকটিকি এরকম কিছু খেয়েছি কিনা। কিন্তু এইখানে যাইয়া যখন রাখলাম তারপরও কিন্তু সে বমি করছে। কিন্তু টিকটিকিতেও তেলাপোকা অনেক ধরে, অনেকবার খাইছে। কখনো তো এরকম করে নাই। আজকে ১.৫ বছর যাবৎ সে আমাদের কাছে। তো ওরা বলল যে হয় কোনো পাতলা পায়খানা গেছে যে এখানে আমি রাখতেছি মেয়েও। সে তারপরেও সাড়া দিচ্ছে। কখনো এরকম হয় নাই। ডাক্তার দেখাইয়া স্যালাইন দিল, ৪-৫ টা ইনজেকশন দিল। বলল যে অনেক সময় হয় এরকম যে ভালো হয়ে যায়। আর যদি ভালো না হয় ৭-৮ টা টেস্ট দিল, যা একটু বড় অঙ্কের। তো ডাক্তারে বললাম যে আজকে তো আমি প্রস্তুতি নিয়ে আসি নাই। শুধু ৳২৫০০ সাথে নিয়ে গেছিলাম। যে আমি আরেকদিন দেখতে চাই, কইতে ২-১ দিন দেখেন যদি বমি বা করে যায়। সে নিজ থেকে নিজ থেকে খাওয়া বন্ধ করে দিছিল। কিন্তু বাসায় আনলাম, আনার পর দেখে গেছে সে নড়াচড়া সব করতেছে কিন্তু কিছু খাচ্ছে না। বমির পরিমাণটাও একটু কমে গেছিল। সারারাত চুপচাপ ছিল। তো পরের দিন আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম, যেহেতু পরের দিন আবার স্যালাইন দিতে হবে। আমার মেয়ে ভার্সিটিতে চলে গেছে, তার ভার্সিটিতে পরীক্ষা ছিল। আমি মেয়েটার মুখের দিকে তাকাতে পারি নাই। আমার মেয়েটা একটা পার্ট টাইম জব করতো শুধু বিদ্যালয়ের খরচ চালানোর জন্য। মাছ, মাংস মাসে, মাসে ওরে ডাক্তার দেখানো। কিছুদিন আগে হচ্ছে তাই জন্য শীতের কাপড় কিনে আনছে। আমার মেয়েটা যখন ভার্সিটিতে যাইতো তখন দেখা গেছে সে দরজায় দাঁড়ায় থাকতো, একটা সন্তান যেভাবে মায়ের জন্য দাঁড়ায় থাকে। আমার মেয়ে যখন আবার বিকেলে বাসায় আসতো সে রাস্তার থেকে গেটের সামনে যায় বসে থাকতো। মেয়েটা যখন ওকে কোলে নিত, সমানে মুখে চুমা দিত, মুখ চাইতে দিত। সকালে আমি যখন ঘুম থেকে উঠি সর্বপ্রথম আমি ওয়াসিবের আগে তার খাবার রেডি করছি। সারাক্ষণ পায়ের কাছে গুড় করত। আমার ঘরের মেয়ের সব আছে, কোথাও মেয়েও নাই। এটা ৩য় দিন। মেয়ে ভার্সিটি শেষ করে আসবি, আমি তাকে নিয়ে পল্লবী থানার সামনে চলে গেছি। এখানে যে রাস্তায় রেখে ডাকতেছিলাম, "ও মিউ, ও মিউ।" সে তখনই দেন চুপ হয়ে রইছে কিন্তু আমার ডাকে সাড়া দিচ্ছিল। সে আমার দিকে তাকাচ্ছিল। তাকে নিয়ে ডাক্তারের কাছে ২য় দিন আবার যাব। কিন্তু একটু বমির ভাবটা কম আছে। তারপরে নিয়ে যাচ্ছি যে আজকে কি হয়। স্যালাইন দিবে, কিছু ভিটামিন ইনজেকশন দিব। ডাক্তার বলছে জোর করে কিছু খাওয়াবেন না, নিজে থেকে রেসপন্স না করলে। তারপর আবার নিয়ে গেলাম যে ভিটামিনগুলো দিয়ে আসি, যেহেতু মুখে খাচ্ছে না। তো এরকম কইরা যে ডাক্তার বলল যে ৩ দিন দেখতে পারেন। এটা ২য় দিন। যে আমরা ৩ দিন দেখে তারপর হয়তো টেস্টগুলা দিয়ে দিব। মেয়ে ভার্সিটি থেকে চলে আসছে। ১ ঘন্টার একটা পরীক্ষা ছিল, ওইটা দিয়ে তারপর আমরা আবার ২য় দিন চলে যাচ্ছি ডাক্তারের কাছে। এখানে চলে যাওয়ার পর ডাক্তার ওকে আবার বলল যে ওজন মাপলো যে ২ দিনে তার ওজন ১ কেজির উপরে কমে গেছে। আমার বিড়ালটা যারা পুরানো ভিউয়ার্স আছেন তারা জানেন যে সে কত বড় হয়ে গেছে ১.৫ বছরে। তো ডাক্তার বলল তার শরীর যেভাবে এই যে দেখেন দুর্বল হইছে,
তাকে তার শরীরের তাপমাত্রা কমে আসছে। এই যে শীতের পোশাকটা আমার মেয়ে কিনে আনছিল যে তাকে গরম পানির হটপট দিয়ে একটু গরম সেঁক দিবেন চারদিকে ওইভাবেই রাখবেন। তো ওইখান থেকে আসার পর দেখেন সে কিরকম নিস্তেজ হয়ে যাচ্ছে। তারপর রেসপন্স করছিল গো। ডাক দিলে শুনতেছিল। এই যে শীতের পোশাকটা শীতের শুরুতে হচ্ছে যাতে তার কষ্ট না হয়। এভাবে রেখে তাকে গরম হটপটে রেখে আমরা তার অবজারভেশনে রাখতেছিলাম যে সে কি করে। কিন্তু ওইখান থেকে আসতে পারবো না যে আমার মেয়ে শুনে আগের মতো নড়াচড়া করতেছে না। মানে গরম পানি দিয়ে হটপট দিয়ে যে বক্সের ভিতরে রেখে তাকে গরম রাখার চেষ্টা করছিলাম যাতে শরীরে তাপটা বাড়ে। পরের দিন সকালে আমাদের যায় টেস্ট গুলো দেওয়ার কথা যে রাত্রটা যেন পার হয় আল্লাহ। এইভাবে রেখে ওকে আমার মেয়েটার সাথে একটু পর নরঘেদামজারি করতেছিল। এইভাবে রেখে সন্ধ্যার পর আমি সব কাজ-টাজ করে মনে হয় ১০টার পরে যখন ভাত খেতে বসছি, আমার মেয়ে শোনা তখন বেশি অসুস্থ হয়ে গেছে। ও খালি লুকাতে চাচ্ছে, খাটের নিচে যেতে চাচ্ছে, বাথরুমে যেতে চাচ্ছে, মুখটা নিচে লুকাতে চাচ্ছে আর মুখ দিয়ে একটু লালা আসতে শুরু করলো। আমার মেয়ে ডাক দিল, "মা দেখা যাও।" আম্মিও কেমন করতাছে। আমার বড় ছেলে যাই বললাম, "মই এগুলা হইছে বিড়ালটা যখন মনে করে সে মারা যাবে, তখন তারা এরকম করে। তারা মানুষের সামনে থাকতে চায় না, আড়ালে থাকতে চায়, চিপায় থাকতে চায়, মুখ লুকাইতে চায়। তারা কারো সামনে মারা যেতে চায় না। এটা আল্লাহই ওদেরকে দিয়ে দিছে ওরা এরকম করে। প্লিজ আজকে কেউ খারাপ কমেন্ট করবেন না। এইটা প্রসাব পানের জন্য এতটাই কষ্ট পাই আমি কখনো বুঝি নাই। হেলেনে বিড়াল মারা গেছিল দেখছিলাম। এতক্ষণে আমার নিউজগুলো শেষ। আমি তাকে বাথরুম থেকে এনে আমার হাতে রাখলাম যে মিউ কথা বলে। এত জোরে হার্টবিট হচ্ছিল, সারা শরীর নড়তেছিল আর অদ্ভুত ধরনের শব্দ করতেছে। আমি হাতের উপর নিয়ে দোয়া পড়তেছিলাম এই মুহূর্তে আন্দি নড়ে নাই। প্রিয় আমাদের ছন্দ করে চলে গেছে গো। আমি জানি না মানুষের কত কষ্ট। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার মেয়ের মুখটার দিকে আমি তাকাইতে পারতেছি না। সকালে ঘুম থেকে উঠে এভাবে রাখছিলাম হটপটটা দিয়ে আমার মনে হয়েছিল আল্লাহ গো, রাত্রের ভিতর যদি তারপরে সে জীবিত হয়ে যায়। হটপটটা খুলে গুছাচ্ছি। উম সকালে আমি উঠে আমার মেয়েকে নাস্তা দিতে পারি না, ভার্সিটিতে পরীক্ষা। তার বাবা চা বানিয়ে বিস্কুট দিছে। একটা বিস্কুট খেয়ে মেয়েটা চলে গেছে। আমার মেয়ের পুরা দেহটা শক্ত হয়ে গেছে। আল্লাহ! আল্লাহ গো! আমি জানি না এই শোক আমি কতদিন সইব। কিভাবে ভুলবো? সকালবেলা আমার বারান্দাতে সব আছে মিউ সোনা পটি করতে বলে। আমার মেয়ের সব জিনিস রাখার জন্য ওই ঝুড়ি কিনে আনছে। ঝুড়িতে তার সমস্ত সবকিছু থাকে। কোনো গাফলতি করে নাই, কোনো কিছুতে কমতি রাখি নাই তার জন্য। চিন্তা করলাম মেয়ে আগে ভার্সিটি থেকে এগুলো সব গুছিয়ে রেখে এই যে আমার গাছের গোড়ায় যেয়ে বসে সে প্রতিদিন সকালে বারান্দায় যাইয়া শরীরে যাতে কাদা না লাগে আমি গাছের উপরে গোড়ার উপরে এভাবে টাইলস দিয়ে রাখছি। আমার মেয়ে ওইখানে কত বসে থাকতো। আমার কত গাছ নষ্ট করছে, কত রাগ করতাম। আবারও গাছেই বসে থাকতো। আমার সব আছে মনে পড়ে কেউ চিরনিদ্রায় চলে গেছে। আমি জানি না এত কষ্ট কেন হচ্ছে আমি কোথাও ধরে দেখছি না। এই যে তার প্রেসক্রিপশন এতগুলো ওষুধ এগুলো সব চলতেছিল। আমরা তো কোনো গাফলতি করি নাই তারে।
পালার মাঝে যতগুলা ভ্যাকসিন ছিল সব দেওয়া হয়েছে। আমার মেয়ের শরীর আঁচড়ানোর চিরুনি এখনো ব্রাশের মধ্যে তার পশম আছে। হোয়াইট টিস্যু দিয়ে প্রতিদিন সকালে তার মুখ পরিষ্কার করা হইতো। এমন কিছু নাই যে মিউর জন্য আমরা করি নাই বা তার খেজমতের জন্য রাখি নাই। আ আমি চিন্তা করলাম সকালে যে এগুলো সব গুছায় রাখি, মেয়েটা এসে দিল আমাকে। আমার মেয়েও অসুস্থ হওয়ার পরও ২ কেজি আবার মুরগি কিনে আনছে। মা ও যদি মাছ খেতে না চায় আবারও মুরগি দেই। পুরানো মুরগি রেখে আবার টাটকা মুরগি নিয়ে আসছে। মাস শীত তো কিছুই খাই নাই। শনিবারের রাত্রে থেকে রবিবার, সোমবার, সোমবারের রাত্রে 12:30টায় সে মারা গেছে। এই যে একটু চিকেন কেটে রাত্রে দিছিলাম যে যদি খায়, কিচ্ছুই মুখে দেয় নাই। কিছুই খাই নাই। শনিবারের রাত্র থেকে সোমবার রাত্র পর্যন্ত। আমার ছেলেটা ঘুমের থেকে উঠছে পরে ওয়াসিমের আব্বু কেয়ারটেকারকে ডেকে বলল যে এরকম। কেয়ারটেকার বলল কালকা দেখছি যে উনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। তারপর তাকে কাপড় মুড়িয়ে ক্যান্টনে দিয়ে দাঁড়িয়ে থেকে মেরে কবর দিচ্ছে। এতটাই কষ্ট পানির মাঝে দিয়ে আমাকে কেন দিয়েছে নিশ্চয়ই কোনো কল্যাণের জন্য আল্লাহ। আমার একটু দোয়া আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রেখে আমার মেয়েটার যেন বুঝ দেয়। আমার মেয়েটা শনিবারে রাত্রে থেকে আইছে কালকে মঙ্গলবার পর্যন্ত কিছুই খাচ্ছে না। শুধু শুয়ে আছে। আমি ওর মুখের দিকে তাকাতে পারছি না, ওরে ডাকতে পারছি না। শুধু বলে, "তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও।" কারণ মেয়েটা বাসায় আসার পর থেকে বিড়ালকে নিয়ে শুয়া, বসে থাকা। মেয়েটা খাইতো বিড়াল তার পাশে টেবিলের পাশে রেখে একপাশে বিড়াল খাইতো, একপাশে আমার মেয়ে বসে খাইতো। এই যে আমার মেয়ে সোনা, খালি ঘরে ওর কাপড় পরে আছি। হ্যাঁ, আমার মেয়ের কাপড় আছে, সব আছে। আমার মেয়েও নাই। আমি কোথাও দেখতে পাই না গো। যেদিকে তাকাই মনে হচ্ছে এদিক থেকে আসবে, ওদিক থেকে আসবে। মনে হচ্ছে নামাজ পড়লে আমার ২ পায়ের চিপে দাঁড়ায় থাকতো। আমি বলতাম, "তোর জন্য আমি নামাজও স্বস্তিতে পড়তে পারি না।" কোলে উঠে বসতে থাকতো নামাজের সময়। আমি শুইলে বিকালে আমার সাথে ঘুমাইতো। আমাকে শূন্য করে, আমাকে ভেঙে দিয়ে, আমাকে চুরমার করে দিয়ে চলে গেল। পোষা প্রাণীর জন্য এতটা মায়া হয় আমি কখনোই জানতাম না। সবকিছু গুছাই নিচ্ছি। দোয়া করবেন। আর যারা এখনো পোষা প্রাণী পালেন নাই আমি অনুরোধ করব আপনারা আত্মহত্যা করে পোষা প্রাণী পাইলেন না। এই যে খুব জ্বালা, এই যে খুব কষ্ট ওর চলে যাওয়া। এটা সহ্য করা জানি না সন্তান হারা মারা কেমন করে না আমার সন্তানের চেয়ে কোনো অংশে কম ছিল না। ও মেয়েও তুমি ভালো থাকো মেয়েও। তুমি ভালো থাকো আল্লাহ। এই যে ক্যাট ফুড যখন সে কোথাও লুকায় থাকতো না বাড়িতে ঘর থেকে, তখন ক্যাট ফুড দিয়ে যখন শব্দ করতাম বক্সে, দৌড়াইয়া মিউ, মিউ করে ছুটে আসতো। ও মেয়ে ও ক্যাট ফুড তো আছে, তুমি তো বের হচ্ছ না। তুমি তো আর আসতেছো না, তোমার সব তো আছে। তুমি কই? তুমি কই? আল্লাহ আমারে ধৈর্য দাও ইয়া আল্লাহ। তুমি আমাকে সবর দাও ইয়া আল্লাহ। আমি যেন মানতে পারি।